এ থাম্বনেলের কথা আমার না, আওয়ামী লীগের লোকজনদের। কারণ হাসিনা পলাইলেও হাসিনা পুরা ব্যবস্থা রয়ে গেছে, একদম যেমন ছিল তেমনই আছে, কোনো কিছু বদলায় নাই। আজকে একটা এক্সাম্পল দিতেছি, একটা সেক্টর নিয়ে। হাসিনার লেসপেন্সার ছিল সামিট গ্রুপ। সেই সামিটের 5টা কোম্পানিকে হাসিনা পলানোর পরে বাংলাদেশ সরকার পরিশোধ করেছে 5,978 কোটি টাকা। হাসিনা পলাইছে, সামিটের চেয়ারম্যান ফারুক খান গ্রেপ্তার হয়েছে, আজিজ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে, তবু হাসিনা পলানোর পরের 1 বছরে সামিট গ্রুপ 5,978 কোটি টাকা পাইছে। তার মানে তার কি ইলেকট্রিসিটি দিচ্ছে সরকারকে, তাই সরকার টাকা দিতেছে? জি না। ফারুক খানের ফ্যানেলের কাপড় ঘষলে ইলেকট্রিসিটি যেতে তৈরি হবে সেটুকুও দেয় নাই। শূন্য ইলেকট্রিসিটি দিয়া 1,000 কোটি টাকা নিয়ে গেছে। জানেন তো, আমাদের শরীরে এমনকি চুলে ঘষা দিলে ইলেকট্রিসিটি তৈরি হয়, স্থির বিদ্যুৎ কয়। তো ওই স্থির বিদ্যুৎও শরীরে ঘষা দিলে যা বাড়াবি সেটাও দেয়নি। তাহলে কেমনে নিল টাকা? এটা পরে আমরা বিস্তারিত দেখব। শুধু সামিট না, ওরিয়ন আর মির্জা আজম পরিবারের ডিজিটাল পাওয়ার পাইছে 299 কোটি টাকা। মাশাআল্লাহ। হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিমের কোম্পানি পাইছে 241 কোটি টাকা, আলহামদুলিল্লাহ। শামীম ওসমান, মির্জা আজম আর ওবায়দুল করিমের ওরিয়ন পাওয়ার সোনারগাঁ পাইছে 442 কোটি টাকা। ইয়া আল্লাহ, দরবেশ বানায় দাও। কারণ আরো আছে। একই গোষ্ঠী ওরিয়ন পাওয়ার রূপসা পাইছে 352 কোটি টাকা। এর সবাই আওয়ামী লীগের লোক, অনেকে দেশের বাইরে পালায় আছে। এই জন্যই তো দুবাই বুর্জ খলিফার সামনে এরা দল বান্ধে সিল করে নিশ্চিন্তে। দেখেছেন কত নিশ্চিন্ত? কারণ বাংলাদেশ জনগণের ট্যাক্সের টাকা ঢুকিচ্ছে প্রত্যেক মাসে ওদের অ্যাকাউন্টে। এটাই হাসিনার সিস্টেম আর তারেক রহমানের ম্যানেজমেন্ট। হাসিনা ছাড়া হাসিনার সিস্টেম, সেটা কেমন, কিভাবে শুরু হইলো? তাহলে লুটপাট, আসেন সেটা বুঝে দেখি। 2008-এ হাসিনা ক্ষমতা আসছে, চারিদিকে লোডশেডিং। 15 কোটি মানুষের দেশে বিদ্যুৎ সক্ষমতা 5,500 মেগাওয়াট, দরকার 7,000 মেগাওয়াট, ঘাটতি 1,500 মেগাওয়াট। তার মানে প্রত্যেকটা 5টা ঘরের একটাই অন্ধকার। হাসিনা দেখলে এটা তো মজা, এখানে সুযোগ, এখানে দাও মারা যাবে, দাও। পাবলিক অস্থির হয়ে আছে লোডশেডিং এর যন্ত্রণা, এই থেকে মুক্তি পাইতে যা খুশি মেনে নেবে। হাসিনা আসলো পরিত্রাতা হইয়া, সংকটের সমাধান নিয়ে। সংসদে পাশ হইল কুইক রেন্টাল বা ইনডেমনিটি অ্যাক্ট। এই আইন হাসিনাকে 2টা ভয়ঙ্কর ক্ষমতা দিল। সেকশন 6(2) কি আছে সেইটাতে? জ্বালানি মন্ত্রী একাই কোনো দরপত্র ছাড়া যে কোনো চুক্তি করতে পারবে। আর সেকশন 9, এই চুক্তি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। মন্ত্রী একা চুক্তি করবে, কোর্টে যাওয়া যাবে না, কেউ প্রশ্ন করতে পারবে না। কি মজা! আইন পাশ করার সময় হাসিনা কইছিল এটা মাত্র 2 বছরের জন্য, সংকট কাটে গেলে আইন আর থাকবে না। সেটা আর বাতিল হইল না। 2 বছর ব্যাটতে আজ পর্যন্ত শেষ হয় নাই। কয়েক দফা বাড়ায় 2026 সাল পর্যন্ত টিকায় রাখা হয়েছে। 33 বছর কাটলেও কেউ কথা রাখে না, পলিটিশিয়ানরা কোনোদিন কথা রাখে না, এটা মাথায় রেখেন। আর বিএনপি তখন সংসদে 15 বছর ধরে যে ইনডেমনিটি আইন দিয়ে 1,000 কোটি টাকা লুট হইল, প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি সংসদে সেটার বিরুদ্ধে দাঁড়ায় নাই। রাজপথে রাজনীতির কেন্দ্রীয় ইস্যু করে নাই। হরতাল হয়েছে অনেক কিছুর জন্য, খালেদা জিয়ার বাড়ির জন্য, কেয়ারটেকার বাতিল নিয়ে, কুইক রেন্টাল নিয়ে হয়নি কিছু। হাসিনা তাইলে কেন আইন করলো? 1 নাম্বার তো রাষ্ট্রের সম্পদ মাফিয়ারাতে দেওয়ার জন্য। আর কি কারণ ছিল? 2009 সালে যখন হাসিনা ক্ষমতায় আসে, দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 80% ছিল রাষ্ট্রীয় মালিকানায়, মাত্র 20% ছিল বেসরকারি হাতে। মানে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ তখনও জনগণের, রাষ্ট্রের হাতে। সেটাই থাকে সব দেশে। জ্বালানির উপরে রাষ্ট্র সার্বভৌম কর্তৃত্ব রাখতে চায়। যুদ্ধ লাগলে দেখেন জ্বালানি উৎপাদন আর সরবরাহ শত্রু দেশ ধ্বংস করে দেয়। আর বেসরকারি এই যে অনুপাতটা, এটা পাল্টে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে সংকট সমাধানের নামে। আমাদের জ্বালানি নিরাপত্তাকে বেসরকারি খাতেই শুধু হাসিনা তুলে দিল না, বিদেশি রাষ্ট্রের উপরে নির্ভরশীল করে দিল। নির্বিচারে বেসরকারি খাতে নতুন কেন্দ্র বসানো হইল, নতুন রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্র আর বসানো হইল না। সব নতুন চুক্তি গেল সামিট, ওরিয়ন, এসালম, ইউনাইটেড, ডরিনের মতো হাসিনার ঘনিষ্ঠ কোম্পানির হাতে। ডরিন গ্রুপ কার জানেন না? সর্দির বডিগার্ডের 4 খলিফার 1 খলিফা নূরে আলম সিদ্দিকীর। ওর পোলা, ও মারা গেছে তো এখন ওর পোলা চালায়। 15 বছরে অনুপাত উল্টে গেল। আজ বেসরকারি খাতের দখলে পুরা বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ। রাষ্ট্রীয় খাত সংকুচিত, দুর্বল এবং ভর্তুকি নির্ভর। এর মানে কি? জ্বালানির মতো একটা সংবেদনশীল খাত আর রাষ্ট্রের হাতে নাই, মাফিয়া গোষ্ঠীর হাতে। তারা যদি একদিন ঠিক করে যে প্ল্যান বন্ধ করে দিবে, বাংলাদেশ অন্ধকার, তারা যদি ঠিক করে দাম বাড়াবে, সরকারের কিচ্ছু করার নাই। তারা যদি ঠিক করে বকেয়া চাই, সরকার মাথা নত করবে। চুক্তি বাতিল করার ক্ষমতা রাষ্ট্রের হাতে নাই। রাষ্ট্র এখন জিম্মি, এবং জিম্মিকারীরা কে? হাসিনার তৈরি করা মাফিয়া শ্রেণী।
তো বিদ্যুতের সংকটে সরকার কেমনে সমাধান করবে? সমাধান তো তার হাতে নাই। এবার আসেন দেখি লুটপাট কিভাবে হয়েছে, টাকার অঙ্কে লুটের পরিমাণ কত। এটা বুঝতে হলে ক্যাপাসিটি চার্জ এই শব্দটা বুঝতে হবে। এই একটা শব্দের ভেতরে বাংলাদেশের বিদ্যুৎ লুটের পুরা লাইসেন্স লুকে আছে, পুরা গ্রামার, পুরা ব্যাকরণ। ক্যাপাসিটি চার্জ মানে কি? একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি একটা প্রাইভেট কার ভাড়া নিলেন মাসিক চুক্তিতে। চুক্তি এরকম যে গাড়ি আপনি চালান বা না চালান প্রত্যেক মাসে ভাড়া দিতে হবে। চালাইলে তেলের দাম আলাদা, না চালাইলেও মাসিক ভাড়া ঠিকই যাবে। বাংলাদেশ সরকার বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে হুবহু এই চুক্তি করেছে। কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, শুধু সক্ষমতা ধরে রাখার নামে তাদের নিয়মিত টাকা দিতে হবে। এটাই ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ চাই আলাদা টাকা দাও, ফুয়েল কস্ট দাও। বিদ্যুৎ চাই না তাও ভাড়া দাও, ক্যাপাসিটি চার্জ। প্ল্যান্ট চললেও টাকা, না চললেও টাকা। কোম্পানির কোনো লেকশন নাই, পুরা ঝুঁকি রাষ্ট্রের, মানে আপনার আমার ঘাড়ে। বিশ্বের কোনো স্বাভাবিক বাজারে ব্যবসায় ঝুঁকি থাকে, ভালো করলে লাভ, খারাপ করলে লোকসান। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ খাতে ঝুঁকি নাই, শুধু লাভ আর লাভ। এটা ব্যবসা নাকি এটা লুটেরাদের জন্য রাষ্ট্রের পেনশন স্কিম? এই লুটেরারা কত টাকা নিচ্ছে শুনলে মাথা গরম হয়ে যাবে। এই 16 বছরে কোনো বিদ্যুৎ না দিয়ে ভাড়া বাবদ বাংলাদেশ সরকার পরিশোধ করছে প্রথম 10 বছরে 43,500 কোটি টাকা, পরের 6 বছরে 76,000 কোটি টাকা, মোট 1,25,000 কোটি টাকা। খেয়াল করেন, প্রথম 10 বছর যা দিছে, পরের মাত্র 6 বছরে তার দ্বিগুণ। লুট বাড়েনি, কিন্তু লুটের গতি বাড়ছে। আপনারা বলা হয় সরকার প্রত্যেক বছর বিদ্যুৎ খাতে বিরাট অঙ্কে ভর্তুকি দেয়। আপনারা কয় যে আপনারা কম দামে বিদ্যুৎ দিতে ভর্তুকি দিচ্ছে আপনাকে। এই ভর্তুকির 80% খরচা হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে, মানে বসে থাকা প্ল্যান্টের বিল মেটাইতে। বেনে করছি না, দেখেন বিদ্যুৎ ভর্তুকির 80 না 81% ক্যাপাসিটি চার্জে দেয়। টাকা দিচ্ছে দলের লোকজনদেরকে, লুটেরাদেরকে, আর বলতেছে ভর্তুকি দিতেছি বিদ্যুতে। আপনার পকেটের ট্যাক্সের টাকার সিংহভাগ যাচ্ছে মাফিয়াদের পকেটে, যাদের কারখানা বন্ধ, যাদের মালিক সিঙ্গাপুর লন্ডনে সিল করতেছে। আর আপনি ভর্তুকি নামে যেটা শুনিচ্ছেন সেটা আসলে জনগণের টাকায় লুটেরাদের মাসিক ভাতা দেওয়া হইতেছে। নামটা সুন্দর, কাজটা ডাকাতি। এই টাকা দিয়া 1.25 লাখ কোটি টাকা, এই টাকা দিয়া 4টা পদ্মা সেতু বানানো যেত, 4টা। অথবা বাংলাদেশে পুরা স্বাস্থ্য খাতে 3 বছরে পুরা বাজেট দেওয়া যেত। সারা বাংলাদেশের সব হাসপাতাল, সব ডাক্তার, সব নার্স, সব ওষুধ 3 বছর ফ্রি চলতো। ডলারে কত জানেন? $11 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভের প্রায় অর্ধেক। শূন্য বিদ্যুতের বদলে হাওয়া হয়ে গেছে বাংলাদেশের রিজার্ভের অর্ধেক। তো প্ল্যান্ট কাদের কাদের দিছে আসেন সেটা দেখি। ক্ষমতা এসে 2009 আওয়ামী লীগ 32টা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়। তারপরে 2010 সালে ইন্ডেমনিটি আইন করলো, সেই আইনের সাথায় 72টা বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল। কারা পাইলো এই 72টা প্রজেক্ট? কিভাবে পাইলো? দরপত্র হয় নাই, কোনো টেন্ডার নাই, প্রতিযোগিতা নাই, কম কে দাম দিতে পারবে সেটার কোনো হিসাব হয় নাই। সরকার যাকে চাইলো তাকেই দিল, সিল মেরে দিল। কারা পাইলো? বেশিরভাগই সরকারের ঘনিষ্ঠ লোক, দলীয় ব্যবসায়ী, মন্ত্রী, নেতার আত্মীয়, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা নব্য ধনিক শ্রেণী, যে বিদ্যুতের দরকারই ছিল না আমাদের। এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা করবে। আমাদের আসলে কত বিদ্যুৎ লাগে এখন, আর কেনই বা হাসিনা ওভার ক্যাপাসিটি বানাইলো? দেশের চাহিদা ছিল 17,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র যা বানানো হইল তার যা উৎপাদন সক্ষমতা সেটা 29,000 মেগাওয়াট, মানে দ্বিগুণের কাছাকাছি। কেন? 2টা কারণে। প্রথম কারণ, জাপানিরা 2010 আর 2016 পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বানিয়ে দিছিল জাপানের জাইকা। তারা চাহিদার পূর্বাভাস দিছিল ফুলায় ফাঁপায়। 2022 সালের যে ফোরকাস্ট দিছিল সেটাই আমাদের চাহিদার চাইতে 60% বেশি। বেনে করছি না, এই যে দেখেন রিপোর্ট দেখেন, এরাই কইতেছে যে ওভার এস্টিমেট করা হয়েছিল পাওয়ার ডিমান্ড খুব বড় মার্জিনে। এর কারণে বাংলাদেশ অনেক বেশি ক্যাপাসিটির, যা দরকার তার চেয়ে বেশি ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র বানাইছে। এখন চিন্তা করেন, যে জায়গা প্ল্যান দিচ্ছে মাস্টার প্ল্যান, সেই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র বানাইতেছে, মাতার বাড়ি কয়লা প্ল্যান্টে বিনিয়োগ করতেছে, মাস্টার প্ল্যান আবার সেই বানাইতেছে, সেই প্ল্যান অনুযায়ী প্ল্যানটা বানাইতেছে। এইটারে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যাকে প্ল্যান বানাইতে দিতেছেন সেই আপনার ফোরকাস্টিং করতেছে আপনার চাহিদা কত হবে। ভাবেন, আপনি ধরেন গাড়ি নিয়ে গেলেন আপনি গ্যারেজে, মেকানিক বনেট খুলে বললো যে ভাই ইঞ্জিন তো শেষ, আপনার নতুন ইঞ্জিন লাগবে, ব্যাটারিও বদলাইতে হবে, গিয়ার বক্সও দেখি গেছে গা টাইট হয়ে গেছে, আপনি জিগাবেন এত পার্টস কই পাবো? মেকানিক হাসি দিয়ে কইবে যে চিন্তা করেন না, পাশের পার্টসের দোকানটা আমার নিজের। এখন বুঝেছেন তো, পার্টস বেচা যার ব্যবসা, সে কেন বলবে যে গাড়ি ঠিক আছে আপনার? সে তো বলবে আপনার গাড়ির সব শেষ। সে তো চাইবে যে পার্টস বেচতে, সে তো গাড়ি ঠিক করতে বসে নাই। তো জায়গা তো আসলে আমার প্ল্যান করে দেবে না, ও তো আসছে কিভাবে বিদ্যুৎ কেন্দ্র বানাইবে আর টাকা নিবে। জায়গারে কেন দেশের পাওয়ারের পরিকল্পনা করতে দিতে হবে? আমাদের দেশের এক্সপার্টরা আছে না, একটা রাষ্ট্রীয় প্ল্যান বানাইতে পারে না? একটা বিদেশি প্রতিষ্ঠান থেকে লেখায় নিতে হবে, আবার ওদেরই ওই প্ল্যান অনুযায়ী ইনভেস্ট করতে দিতে হবে। বাঙ্গুদের কাজই এরকম।
হাসিনা কইতো না আমি এই প্ল্যান করে দিয়েছি, ওই প্ল্যান করে দিয়েছি, ডেল্টা প্ল্যান করে দিয়েছে, প্ল্যান করিছে। আর এক প্ল্যান মাস্টার আসিছে, বাংলার লুথার কিং। হাসিনারও মজা, বেশি প্ল্যান মানে বেশি লুট। তে লুটের গুরু কারা? গুরু হইতেছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু। লুটপাটের সিস্টেম চালাইতো যারা, তারা হইতেছে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী, এখন কারাবন্দি আছে, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আর আহমেদ কাইকাউস। পুরা 15 বছর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব হাসিনা নিজের হাতে রাখছিল, নিজের কবজায়। হাসিনা পলানোর পর 2 বছর হইতে চললো, কারো শাস্তি হয়নি, কারো জবাবদিহি হয়নি। আর আছে কোম্পানিগুলা, আমি সব কোম্পানির নাম বলবো না, আজকে 2টা কোম্পানি আপনারা চেনেন, সামিট আর এসালম। সামিটের মালিক হচ্ছে মোহাম্মদ আজিজ খান, তার বড় ভাই হইতেছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, সাবেক বাণিজ্য আর বেসামরিক বিমান মন্ত্রী। পাকিস্তান আর্মিতে ছিল, 1971 বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পাইছে 71 মার্চে, ঠিক যেদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, 25শে মার্চ। তারপরে কি করলো? তারপরে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে দিনাজপুরে পোস্টিং নিল। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে প্রথম যে অপারেশন, এটা ফারুক খান চালায়। কয়েকজন মুক্তিযোদ্ধার নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করছে। দিনাজপুরের মুক্তিযুদ্ধ বইয়ে এই কথা লেখা আছে। এই পরিবারের সদস্যরাও তালিকাভুক্ত রাজাকার। মকসুদপুরে মানুষের বাড়িঘর দখল করছিল। 72 সালে পাকিস্তান আত্মসমর্পণের পর পরিবার সমেত মকসুদপুর থেকে বিতাড়িত হয়েছিল। পরে এক স্থানীয় মুক্তিযোদ্ধার পায়েটায় ধরে এলাকায় ফিরে আসে। 2008-এর পরে আবার সে মুক্তিযোদ্ধা সনদের জন্য দৌড়ঝাঁপ করেছিল, পায় নাই। সেনাবাহিনীর চাকরি ও আকারে পদ বালকের মতো সাফল্যে ভরপুর। 90-এর দশকে পদ বাণিজ্য সহ নানা কেলেঙ্কারিতে জড়ায় অবসরে যেতে হয়। তারপর 1996 সালে কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের মনোনয়ন কিনে সংসদ সদস্য হয়। রাজাকার থেকে আওয়ামী লীগের কাণ্ডারি, আর সেই কাণ্ডারির ছোট ভাই বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় লুটেরা সাম্রাজ্যের মালিক। ভাইয়ে ভাইয়ে সাম্রাজ্য। 71-এর দিনাজপুর থেকে 2026-এর সিঙ্গাপুর। হ্যাঁ, এই হইতেছে বাঙ্গুদের জার্নি, বাঙ্গু এলিটদের জার্নি। আরও 3 ভাই আছে, জাফর, লতিফ, ফরিদ, সবাই সামিটের ভাইস চেয়ারম্যান। পরিবারের কোম্পানি, পরিবারের সাম্রাজ্য। সামিট পাওয়ার একাই 15 বছরের মোট ক্যাপাসিটি চার্জের 12% নিছে, মানে 10,623 কোটি টাকা নিছে। 2016 সালে আজিজ খান সিঙ্গাপুরে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল বানায়, SPI, কারণ হিসেবে বলে আন্তর্জাতিক অর্থায়নের সুবিধার জন্য। বাস্তবে কি হইল? সেই বছরই এপ্রিল 2016 পানামা পেপারসে আজিজ খানের নাম, তার বউ, তার মেয়ে, তার ভাই, তার ভাতিজা, সবার নাম পানামা পেপারসে সবার নাম চলে আসলো। 2016 সালে ফাঁস হওয়া এক বিশাল গোপন নথিপত্র, পানামার একটা আইনি প্রতিষ্ঠানের 1.1 কোটি ফাইল সাংবাদিকদের হাতে চলে আসে। এই ফাইলগুলোতে ছিল দুনিয়া জুড়ে ক্ষমতাবান লোকদের গোপন সম্পদের তালিকা, কে কোথায় কত টাকা লুকায় রাখছে। কোনো দেশের প্রধানমন্ত্রী, কোনো দেশের রাষ্ট্রপতি, কোনো ব্যবসায়ী, বিশ্বজুড়ে কাপাকাপি শুরু হয়ে গেল। আইসল্যান্ডের প্রাইম মিনিস্টার তো পদত্যাগ করতে হইল। পাকিস্তানের নওয়াজ শরীফ ক্ষমতা হারাইলেন। আর সেই তালিকায় বাংলাদেশের একজন, মোহাম্মদ আজিজ খান, সামিটের মালিক। হ্যাঁ, ব্যান্ড পার্টি বাজান হেরিটেজ সাহেব। হ্যাঁ, 6টা অফশোর কোম্পানি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে রেজিস্টার্ড, সিঙ্গাপুরের ঠিকানা। অফশোর কোম্পানি কি জানেন তো? অফশোর কোম্পানি হইতেছে ছোট দ্বীপ দেশে রেজিস্টার করা কাগজি কোম্পানি। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কেম্যান আইল্যান্ড, বাহামা, এই সমস্ত জায়গায়। এগুলো দ্বীপ কিন্তু রাষ্ট্র। এই দ্বীপগুলোতে ট্যাক্স নাই, মালিকের নাম প্রকাশ করতে হয় না, কে আসল মালিক কেউ জানে না। তো এই কোম্পানিগুলো কাদের লাগে? যারা টাকা লুকাইতে চায়, যারা ট্যাক্স ফাঁকি দিতে চায়, যারা চুরি করা টাকা বৈধ দেখাতে চায়। সাধারণ ব্যবসায়ীর এই জিনিস লাগে না। ব্যবসায়ীর লাগে অফিস, লোক, লাইসেন্স। অফশোর কোম্পানির কিচ্ছু লাগে না, শুধু একটা পোস্ট বক্স লাগে আর একজন উকিল লাগে। তাহলে আজিজ খানের এই 6টা অফশোর কোম্পানির কেন লাগলো? সিঙ্গাপুরে অফিস তো আছেই, বাংলাদেশের সামিট তো আছেই। উত্তরটা সবাই জানে, লুকানোর জন্য টাকা, লুকানোর জন্য, পাচার করার জন্য টাকা। ওর বাপের কি সিঙ্গাপুরে জমিদারি ছিল যে এত টাকা দিয়ে সিঙ্গাপুরে কোম্পানি করলো? আজিজ খান এখন সিঙ্গাপুরের 41তম ধনী, সম্পদ $1 বিলিয়ন বেশি। বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো রেকর্ড নাই এই টাকা বৈধভাবে যে বাইরে গেছে। হাসিনা পলানোর পরে আজিজ খান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিক হয়েছে। ফারুক খান গ্রেপ্তার হয়েছে 14 অক্টোবর 2024। ডিসেম্বরে 2025 সামিট সহ 10টা গ্রুপ আর হাসিনা পরিবারের 66,146 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। কিন্তু এইসব কাগজে, বাস্তবে আজও সামিটের কোম্পানিগুলোতে বাংলাদেশের জনগণের টাকা ঢুকিচ্ছে। এরপরে আসেন এসালম, আর এক তালেবর, আমাদের শিলং সালাউদ্দিনের প্রিয় অলিগার্ক এসালমের কাছ থেকে ইসলামী ব্যাংক উদ্ধার করা হয়েছে দেখে সংসদে শিলং সালাউদ্দিন কয়, নারায়ের তকবীর বইলে নাকি ব্যাংক দখল করা হয়েছে। শুনেন, কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারায়ে তকবীর আল্লাহু আকবার বলে নেমেছে।
শুনেছেন? খুব দুঃখ পেয়েছে শিলম সালাউদ্দিন। এই এসালামের বিদ্যুৎ কেন্দ্র হইতেছে চট্টগ্রামের বাঁশখালী, সমুদ্রের ধারে 1320 মেগাওয়াটের কয়লা বিদ্যুৎ কেন্দ্র, নাম এসএস পাওয়ার। এই প্ল্যান করার সময় 2016 থেকে 17 স্থানীয় মানুষ রাস্তা নামছিল, কারণ তাদের জমি যাচ্ছে, মাছ ধরার জায়গা যাচ্ছে, পরিবেশ যাচ্ছে। প্রতিবাদে মিছিল হয়েছিল, আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, গুলি করছিল পুলিশ, হাসিনা পুলিশ, সাথে ছিল এসালামের গুন্ডা। 5 জন মানুষ মারা গেছিল পুলিশ আর গুন্ডার গুলিতে। একটা প্ল্যান্ট তৈরি হওয়ার আগেই 5টা লাশ। এই রক্তের উপরে দাঁড়ায় প্ল্যান্ট চালু হইলো। তারপর কি হইলো? 2019 ফেব্রুয়ারিতে সরকার এসালামকে এক ধাক্কায় 3170 কোটি টাকার স্ট্যাম্প ডিউটি মাফ করে দিল। জমি লিজ আর ব্যাংকের ফাইন্যান্সের দলিলের উপরে স্ট্যাম্প লাগতো, সেটার ফি ছিল এত টাকা, মাফ করে দিল, ডলারে 382 মিলিয়ন। প্ল্যান তখনও চালু হয়নি, তার আগে উপহার দিয়ে দেওয়া হইলো। কেন দিল? এমন যদি হইতো যে তারা কম দামে আমাদেরকে বিদ্যুৎ দিতেছে, তা তো না। বাঁশখালী থেকে যে বিদ্যুৎ আসে তার দাম শুনলে মাথা ঘুরে যাবে। ইউনিট প্রতি 20 টাকা 53 পয়সা, দেশের সবচেয়ে দামি বিদ্যুৎ। তুলনায় দেখেন, রামপাল থেকে আমরা 16 টাকা 11 পয়সা, আদানি থেকে 15 টাকা 14 পয়সা, বরিশাল থেকে 13 টাকা 16 পয়সা, পায়রা থেকে 11 টাকা 87 পয়সা। বাঁশখালী আদানির চাইতে 35% বেশি, পায়রার চেয়ে দ্বিগুণ। শুধু 23-24 অর্থ বছরে বাঁশখালী একাই ক্যাপাসিটি চার্জ নিছে 3287 কোটি টাকা। সমান সাইজের অন্য কয়লা কেন্দ্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। এইবার আসেন, আদানি কেমনে আসলো এর মধ্যে? আগে শুনেছেন, দেশের বিদ্যুতের মোট চাহিদা 17,000 মেগাওয়াট। হাসিনার হাতে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 29,000 মেগাওয়াট। বাড়তি 11,000 মেগাওয়াট নিয়ে আমরা বসে আছি। সামিট আছে, এসালম আছে, ওরিয়ন আছে, ইউনাইটেড আছে, সবাই বসে বসে ক্যাপাসিটি চার্জ দিতেছে। দেশ তো অন্ধকারে ডুবে নাই, তাই না? বিদ্যুৎ আছে, বিদ্যুৎ উপচায় পড়তেছে, বরং আমাদের লাগবেই না, এতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরও ভারতের ঝাড়খণ্ড থেকে আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি হইল 1550 কিলোমিটার দূর থেকে। বাংলাদেশের সবচেয়ে দূরের কোণে গিয়া ট্রান্সমিশন লাইন বানায় চড়া দাম দিয়া। কেন? টেকনিক্যাল কোনো কারণে না, ইকোনমিক্যাল কোনো কারণেও না। উত্তরটা হইতেছে আত্মীয়তার। কিরকম আত্মীয়তা? 2015 সাল, মোদি আসছেন ঢাকায়, শ্বশুরবাড়ি, যৌতুক দিতে হবে না। যৌতুক হইতেছে $4.5 বিলিয়ন ভারতীয় বিদ্যুৎ রপ্তানির চুক্তি। কার সাথে? গৌতম আদানির সাথে, মোদির ঘনিষ্ঠতম শিল্পপতি। ঝাড়খণ্ডের গেড্ডায় একটা 1600 মেগাওয়াটের প্ল্যান বানাবে বাংলাদেশের জন্য, ডেডিকেটেড প্ল্যান। শর্তগুলো শোনেন শুধু মন দিয়া। প্রথম শর্ত হইতেছে, বিদ্যুৎ আসুক বা না আসুক, প্ল্যান চলুক বা না চলুক, ট্রান্সমিশন লাইন কাজ করুক বা না করুক, বাংলাদেশকে দিতে হবে বছরে $450 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ আর মেনটেন্যান্স চার্জ মিলায়। 2 নম্বর শর্ত, দাম ইউনিট প্রতি 12 টাকা। ভারতের অন্য বেসরকারি উৎপাদকের চাইতে 27% বেশি, সরকারি উৎপাদকের চাইতে 63% বেশি। তৃতীয় শর্ত কি? মেয়াদ 25 বছর। এর মাঝে বের হওয়া যাবে না। বের হইলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা খাবে। আওয়ামী লীগের 25 বছরের চুক্তি খুব পছন্দ। ওর বাপ শরদের বডিগার্ড করে গেছিল 25 বছরের চুক্তি, দাসত্বের চুক্তি ইন্দিরার সাথে মৈত্রীর নামে, আর কাটাল রানী করলো আদানির সাথে চুক্তি। হিসাব করেন, 25 বছরে শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে 1,08,360 কোটি টাকা। পদ্মা সেতু একটা 30,000 কোটি টাকা, মানে এই টাকায় আরো 3টা পদ্মা সেতু বানানো যায়। হাসিনা কেন এই চুক্তি করলো? দেশে বাড়তি 11,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, দ্বিগুণ দাম দিয়ে বিদ্যুৎ কিনতে রাজি হইল কেন? কারণ ক্ষমতায় টিকতে দিল্লি লাগে। এই সমর্থনের একটা দাম আছে, এই দামটা গৌতম আদানির পকেটে দিতে হবে 25 বছর ধইরা। আদানি কোনো সাধারণ ব্যবসায়ী না, মোদির ঘনিষ্ঠতম শিল্পপতি, মোদির অর্থনৈতিক ছায়া। আদানির মুনাফা মানে মোদির রাজনৈতিক শক্তি। এটা সরাসরি ঘুষ না, সেটা ছিল জিওপলিটিক্যাল ভাড়া, ক্ষমতার ভাড়া। হাসিনা ক্ষমতায় থাকার ভাড়া বাংলাদেশের জনগণ পরিশোধ করিচ্ছে প্রত্যেক মাসে। বিদ্যুৎ বিলের মধ্যে লুকায় লুকায় ওই ভাড়া এসেছে আপনার কাছে। আমরা ক্ষুদ্রকালে কইতাম এটা ভাড়া নেয়। ইন্ডিয়া বাংলাদেশের মারছে, এখন আদানির মাধ্যমে ভাড়া নিতেছে। এবার আসেন, ইউনূস সরকার কি করছিল সেটা দেখি। হাসিনা পালানোর 2 সপ্তাহের মধ্যে হাসিনার ইনডেমনিটি অ্যাক্ট জয় বাংলা করে দিছিল। 15 বছর যে লুট চলছে, সে অ্যাক্টের অধীনে সমস্ত কার্যক্রম স্থগিত করে দেয়। সেপ্টেম্বরে একটা ন্যাশনাল রিভিউ কমিটি করে বিদ্যুতের সমস্ত চুক্তিগুলো বিবেচনা করার জন্য, পুনর্মূল্যায়ন করার জন্য। অক্টোবরে সামিট গ্রুপের সাথে হওয়া ভাসমান এলএনজি টার্মিনাল চুক্তি বাতিল করে দেয়। সাথে সাথে আজিজ খান পরিবারের 11 জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়ে যায়। বাঘের বাচ্চা, সাব্বাস! বাংলাদেশের ইতিহাসে এত বড় কোম্পানির সাথে সরকার কখনো এইভাবে চুক্তি বাতিল করেনি। বাঘের গর্জন হবে এডিটর সাহেব। 1 মাস পরে আরো বড় ধাক্কা। 14 নভেম্বর 2024 হাইকোর্ট রায় দিল যে ওই যে 2টা ভয়ঙ্কর অ্যাক্ট ছিল, ইনডেমনিটি অ্যাক্টের 9 এবং 6-এর 2 ধারা, এটা অসাংবিধানিক। 15 বছর ধরে যে ছাতার নিচে লুটপাট চলতেছিল, সেই ছাতার মূল কাঠামোকে আদালত জয় বাংলা করে দিল। এইবার চাকভুং পার্টি সং হবে এডিটর সাহেব।
এরপরে জানুয়ারিতে ন্যাশনাল রিভিউ কমিটি তার রিপোর্ট জমা দিল। তারা বলল আদানি চুক্তিতে মারাত্মক অসঙ্গতি আছে, গুরুতর জালিয়াতি আছে, সুপারিশ করলো সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিশে যাইতে হবে আদানির বিরুদ্ধে, ভারতের সবচেয়ে শক্তিশালী শিল্পপতির বিরুদ্ধে। বিরাট সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। যে কাজগুলো সব হয়েছিল অধ্যাদেশের ভিত্তিতে। অধ্যাদেশের চূড়ান্ত পরিণতি দেওয়ার দায়িত্ব ছিল পরবর্তী নির্বাচিত সরকারের, মানে বিএনপির। বিএনপি কি করলো আসেন সেটা দেখি। বিএনপি সরকার আসছে 2 মাসের বেশি হয়ে গেছে। এই 2 মাসে বিদ্যুৎ খাতে কি কি করতে পারত, তালিকাটা কিন্তু ছোট না। আদানির বিরুদ্ধে সিঙ্গাপুরে সালিশে যাওয়ার সুপারিশ ছিল, 2 মাসে সরকার এটা গ্রহণ করতে পারতো, এই প্রক্রিয়া শুরু করতে পারতো, করে নাই। বিদ্যুৎ চুক্তিগুলো চিরস্থায়ী না, 15 থেকে 25 বছর মেয়াদ, তারপরে নবায়ন করতে হয়। অনেক প্ল্যান্টের চুক্তি এখন নবায়নের পথে। মজার ব্যাপার, হাসিনা সরকার নিজেই 23-24 সালে বাজেটে ঘোষণা দিছিল, অর্থমন্ত্রী সে সময় এই যে লোটা কামাল ছিল, মুস্তফা কামাল, সংসদ দ্বারাই বলছিল যে চুক্তি নবায়নের সময় ক্যাপাসিটি চার্জের ক্লজ তুলে দেওয়া হবে, মানে নতুন মডেল হবে, নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, বিদ্যুৎ দিলে টাকা পাবে, না দিলে না। বিএনপি সরকার এই ঘোষণা শুধু জোর দিয়া বহাল রাখতে পারত। যেসব চুক্তি এখন নবায়নের পথে সেগুলোতে এই শর্ত চাপাইতে পারত। এই কাজে আদালতে যাওয়ার ভয় নাই, আন্তর্জাতিক সালিশের ঝুঁকি নাই, চুক্তি বাতিলের ঝামেলা নাই, পুরনো চুক্তি তো এমনিতেই শেষ, নতুন চুক্তি সরকারের শর্তে হবে। তবু এই সহজ কাজটা বিএনপি করে নাই। সরকার কি করলো, ওই যে অধ্যাদেশ পাশ করে গেছিল প্রফেসর ইউনূস, ইনডেমনিটি অ্যাক্ট স্থগিত, এইটা সে আইনে পরিণত করলো। এখন মনে হবে বাহ ভালো তো, এটা আইনে পরিণত করছে। হ্যাঁ, হাসিনার ইনডেমনিটি আইন আনুষ্ঠানিকভাবে শেষ, কিন্তু এটার মধ্যে কিন্তু আছে। প্রফেসর ইউনূসের সরকার যে আইন অধ্যাদেশটা করছিল, সে অধ্যাদেশ বিএনপি সংসদে পাশ করানোর সময় একটা ক্লজ ঢুকাই দিয়েছে বিএনপির মধ্যে। সে ক্লজটা কি, দায় মুক্তি আইন বাতিল হইলেও তার অধীনে যে সম্পাদিত সব চুক্তি সেটা বৈধতা দেওয়া হবে। বা আইন বাতিল, কিন্তু আইনের ছাতার নিচে চুক্তিগুলো হয়েছিল সামিট, ওরিয়ন, এসালম, আদানি, সব চুক্তি বৈধ, কোনো চুক্তি বাতিল হবে না। হাসিনার দায় মুক্তি আইনের সব চুক্তিকে বৈধতা দিছে বিএনপি। মাফিয়া আইনটা বাতিল করার মানে কি, যদি মাফিয়া চুক্তিগুলো বহালই রাখে, মাফিয়াদের লাইসেন্স কেড়ে নেওয়া মানে কি, যদি তাদের সব রোজগার নিরাপদ রাখে, এটা তো বাতিল করা না, এটা বৈধতা দেওয়া। এটা পুরনো আইনের কবর দেওয়া না, এটা পুরনো আইনের অধীনে যত লুটপাট হয়েছিল সব লুটপাটকে চিরস্থায়ী বৈধতার সিল মেরে দেওয়া। ইউনূস সরকার অধ্যাদেশ দিয়ে বলছিল এই লুট অবৈধ, বিএনপি সংসদে আইন পাশ করে বলল এই লুট বৈধ। এখন সব মেলান, হাসিনা গেছে, আওয়ামী লীগ গেছে, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, 2 বছর হইতে চললো, কিন্তু সামিট প্রত্যেক মাসে টাকা পাইতেছে, ওরিয়ন পাইতেছে, ইউনাইটেড পাইতেছে, ডরিন পাইতেছে, এসালমের বাঁশখালী আজও ক্যাপাসিটি চার্জ নিতেছে, আদানি মাসে মাসে কোটি কোটি টাকার কিস্তি বুঝে নিতেছে। যে ব্যবস্থা হাসিনা বানাইছিল সেই ব্যবস্থা আজও চলতেছে। শুধু হাসিনাটা নাই, হাসিনা ছাড়া ব্যবস্থা, কারণ ব্যবস্থাটা শুধু হাসিনার ছিল, ব্যবস্থাটা ছিল চুক্তির, আইনের, কাঠামোর, বন্দোবস্তের। আমরা সেই জন্যই বন্দোবস্ত বদলাইতে চাইছিলাম, আর সেই চুক্তি, সেই আইন, সেই কাঠামো বদলানোর ক্ষমতা একমাত্র সরকারের হাতে। ইউনূস সরকার শুরু করছিল অধ্যাদেশ দিয়া, ইনডেমনিটি বাতিল কইরা, সম্পদ জব্দ কইরা, আদানের বিরুদ্ধে সালিশের সুপারিশ চাই না। বিএনপি সরকার সেই কাজ শেষ করতে পারত, আইন বানায়, মামলা ঠুকা, চুক্তি বাতিল করে, টাকা উদ্ধার করে, করেনি। কেন করেনি? কারণ এই মাফিয়া শ্রেণীর সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গেছে, নাম বদলাইছে, মুখ বদলাইছে, সম্পর্ক টিকে আছে। সম্পর্ক বদলে যায়নি একটি পলকে, হাসিনা গেছে, হাসিনার ব্যবস্থা থেকে গেছে, আর সেই ব্যবস্থার বিল আবারও পরিশোধ করব আপনি, আমি, সবাই। বিদ্যুতের দাম আবার বাড়তেছে, কারণ মাফিয়াদের ভাড়া তো কেউ মাফ করেনি। আমাদের লড়াই যেন শেষ হওয়ার না, একটা লড়াই করে দম ফেলতে না ফেলতে আর একটা লড়াই এসে হাজির হয়। এই বিএনপি রেজিমকে জবাব দিতে হবে, কেন অধ্যাদেশকে অবিকল আইন বানানো হলো না, কেন ক্লজ যুক্ত করা হলো, কোন মাফিয়াকে বাঁচানোর জন্য অধ্যাদেশে নতুন ক্লজ লাগানো হইলো। এর জবাব একদিন না একদিন দিতেই হবে বিএনপিকে, কারণ জুলাই এখনো জিন্দা আছে। ইনকিলাব জিন্দাবাদ।